আসসালামু আলাইকুম। ডক্টর আমিনুল ইসলামের আত্মহত্যার মৃত্যুদণ্ড বইটি আমি পড়ছি। আজকে এর দ্বিতীয় পর্বটা পড়ছি। জাগতিক সকল কিছু থেকে মুক্তি। মানুষ মুক্তভাবে ঘুরে বেড়াতে চায়, মুক্ত মতামত প্রকাশ করতে চায়, মুক্ত হয়ে বাঁচতে চায়, কিন্তু কেউ সমুদয় সকল কিছু থেকে মুক্ত হয়ে মরতে চায় না কেন? কেউ কেউ অবশ্য চায় ইভান যেমন চেয়েছিল। তার জীবনে যে অমাবস্যা নেমে এসেছিল সেটা অবশ্য আজকের অমাবস্যার আলোহীন গভীর অন্ধকারকেও হার মানাবে। কিন্তু হলো না, কিচ্ছুই হলো না পরিকল্পনা মতো। তাকে দিয়ে তো কিছুই হবে না। এ ব্যাপারটা অবশ্য ইভান চারপাশের মানুষের কাছে শুনতে শুনতেই বড় হয়েছে। কিন্তু মরতে গিয়েও হবে না। স্যার কি জেগে আছেন? আমাকে এখানে কেন আনা হয়েছে? ইভান বোঝার চেষ্টা করছে সামনে বসে থাকা মাঝবয়সী পুলিশ অফিসার এ ভদ্রলোক কেমন হতে পারে। তার ধারণা এই লোক ব্যক্তিগত জীবনে হয় অত্যন্ত সুখী, না হয় তার জীবনে সুখ বলতে কিছুই নেই। সুখী না হলে কেউ এভাবে পড়ে পড়ে ঘুমাতে পারে একটা পাতলা টেবিলে? এমনভাবে ঝিমাচ্ছে কখন না চেয়ার উল্টে পড়ে যায়। অবশ্য অসুখী মানুষও হতে পারে, হয়তো বাসায় পরিবারের সাথে ঝগড়া লেগেই থাকে, শান্তিমতো বিছানায় ঘুমাতে পারে না, তাই সুযোগ পেয়ে চেয়ারে খানিক ঘুমিয়ে নিচ্ছে। আচ্ছা, সুখ ব্যাপারটা আসলে কি? তাকে তো দূর থেকে সবাই সুখীই ভাবে। এক বন্ধু তো সেবার বলেই ফেলেছিল, তোর চেহারার মাঝে একটা সুখী সুখী ভাব আছে। আজ পর্যন্ত ইভান বুঝে উঠতে পারেনি সুখী সুখী ভাব মানেটা কি। আচ্ছা, মনের সুখ আর দেহের সুখ কি এক বিষয়? ইভান দেখতে শুনতে বেশ ভালো, লম্বা চওড়া সুঠাম দেহ বলতে যা বোঝায়। গায়ের রং ধবধবে ফর্সা। একবার তো স্কুলের এক স্যার তার মেয়ে ভেবে বলেছিল, তুই ছেলেদের ক্লাসে কি করছিস? ওই ক্লাসের পর বন্ধুরা তাকে অনেক খেপিয়েছিল। সে ছোটবেলার থেকেই স্বল্পভাষী, খুব একটা কথা বলা তার স্বভাবে নেই। যে যা কিছু বলে তার কাজ হচ্ছে শুনে থাকা। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথেই সে একটানা বেশিক্ষণ কথা বলতে পারে না। মাঝপথে এসে কথা বলার আর কিছুই খুঁজে পায় না, তাই সে চেষ্টা করে কম কথা বলতে। সেদিন বন্ধুরা যখন তাকে খ্যাপাচ্ছিল তার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল। অন্য বন্ধুরা এসে বলেছে, তোর আপেলের মতো মুখখানা একটু ধরে দেখব নাকি? বড় হতে হতে দৈহিক সৌন্দর্য মানুষের মনের মাঝেও এক ধরনের প্রভাব বিস্তার করে। আশেপাশে মানুষ যখন নিজেকে সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম বলে বেড়ায়, তার একটা প্রভাব তো মনে পড়ারই কথা। কিন্তু ইভানের বেলায় হলো পুরো উল্টো। চারপাশের পরিবেশ তার মনকে এমনভাবে বিষিয়ে তুলেছিল যে জীবন নিয়ে ভাবতে তার আর ভালো লাগছিল না। মনে হতো জাগতিক সকল সৌন্দর্যই মনে হয় লুকিয়ে আছে মৃত্যুর মাঝে। সেখানেই বুঝি সকল সুখ। স্যার, ও স্যার, সকাল কি হয়েছে? আমাকে আর কতক্ষণ এভাবে আটকে রাখবেন? আপনার নাম? ইভান। কেউ কি আপনার ডাকনাম জিজ্ঞেস করেছে? বাবা মা কি আকিকা দিয়ে নাম রাখেনি? জি না স্যার, আকিকা দিয়ে নাম রাখেনি। তাদের তো আপনার মতো জমিদারি ছিল না যে আকিকা দিয়ে নাম রাখবে। ফুয়াদের মনে হলো এই ছেলের সাথে কথা বলে কোনো লাভ নেই। যে মানুষ মরে যেতে চায় তার তো কোনো ভয় ডর থাকার কথা না। ছেলেটার কথায় একটা দৃঢ়তা আছে। সাধারণত আসামিরা থানায় আসলে ভড়কে যায়। বেশিরভাগই ম্যামে করে কথা বলে। শুনলে মনে হবে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। পাছায় দুটো বাড়ি পড়লেও মুখ দিয়ে কথা বের হয় না এদের। তবে এই ছেলের কথা আলাদা। পুরো নাম বলেন ঠিক মতো। না বললে কি করবেন? থানায় আসার অভিজ্ঞতা কি আছে নাকি এবারই প্রথম? ভয় দেখাচ্ছেন নাকি? এত প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করলে পেছন দিকে দিব ঢুকিয়ে। বাহ, এখন তো সত্যি সত্যি ভয় দেখাচ্ছেন। চুপ শালা, মুখ সামনে কথা বলুন। শালা বলতে খুব লাগলো বুঝি? কেন? তোমার বড় বোনকে আমি বিয়ে করতে পারি না, তুমি আমার শ্যালক হতে পারো না? ফুয়াদ পরিষ্কার বুঝতে পারছে এই ছেলে এত সহজে ভয় পাবে না। এর চাইতে তাকে রাগিয়ে দেওয়াই বরং ভালো হবে। এতে যদি মুখ দিয়ে কোনো কথা বের হয়, নাম বলতেই হবে। নাম বলতেই যার এত অনীহা, তাকে মনে হচ্ছে ডিম থেরাপিই দিতে হবে। দেশে ডিমের দামও অনেক বেড়েছে। শুধু শুধু এইসব মরতে বসা পাবলিকের জন্য দামি ডিম নষ্ট করার কোনো মানেই হয় না।
আপনি কি এখনও বিয়ে করেননি? আমার বিয়ে দিয়ে আপনার কাজ কি? না, কোনো কাজ নেই। আমার বোনকে বিয়ে করার এত খায়েশ আপনার, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনার পুরো নাম বলুন। শফিউল ইসলাম ইভান। বয়স কত? বয়স জেনে কী করবেন? আপনি কি আমার চাকরির ইন্টারভিউ নিচ্ছেন নাকি? ইন্টারভিউ শেষে একটা ডিগ্রি সার্টিফিকেট দিবেন। ইভান সাহেব, তেরা ঘাড় কীভাবে সোজা করতে হয় আমার জানা আছে। দিন না সোজা করে, আমারও খুব ইচ্ছা ঘাড়টা একটু সোজা করার। লেখাপড়া কত দূর? এইসব প্রশ্ন কেন করছেন আমাকে? আমার অপরাধটা আসলে কি? তুমি জানো না তোমার অপরাধ? দেশের কোন আইনে আছে যে আত্মহত্যা করতে পারবেন? দেশের কোন আইনে আছে যে আত্মহত্যা করতে পারবো না, কিংবা চেষ্টা করলে জেলে পুরে দেওয়া হবে? আপনার কাছ থেকে আমার আইন শিখতে হবে না। আপনি আপনার প্রশ্নের উত্তর দিন। আমি আপনার প্রশ্নের উত্তর না দিলে কি করবেন? কি করতে হয় সেটা আমার জানা আছে। আমি তো মরেই যেতে চেয়েছিলাম। আমাকে কেন আপনি ভয় দেখাচ্ছেন? আমার তো উচিত আপনাদের নামে মামলা ঠুকে দেওয়া। কেন আপনারা আমাকে উদ্ধার করলেন? এই যে আমি এখন বেঁচে গেলাম, কেউ যদি জানে যে আমি আত্মহত্যা করতে করতে বেঁচে গিয়েছি, তখন আমার জীবনের পরবর্তী অধ্যায় কেমন হবে সেটা কি আপনারা জানেন? তাছাড়া আমি তো আবারও আত্মহত্যা করতে যেতে পারি। কেন আপনারা আমাকে উদ্ধার করতে গেলেন? ফুয়াদের মনে হচ্ছে সামনে বসে থাকা ছেলেটার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আজকাল এইসব কেসে মারামারি করলে পরে পত্রপত্রিকার সাংবাদিকরা তিলকে তাল না বানিয়ে বানাবে তরমুজ। মেরেছি থাপ্পড় লিখে দিবে, থানায় নিয়ে উল্টো করে চ্যাংদোলা করে আসামির উপর অত্যাচার। তাছাড়া এইসব ছোটোখাটো বিষয়ে হাত ময়লা করে ফায়দা নেই। আরে বেটা, তুই মরতে গিয়েছিলি, মর না। তোকে বাঁচাতে মনে হয় আমাদের বয়েই গেছে, কিন্তু তুই কেন ব্রিজের উপর থেকে লাফ দিবি? তুই কি জানিস না ব্রিজের উপর সিসি ক্যামেরা লাগানো আছে? এখন এই মাঝরাতে যদি তোকে বাঁচাতে লোক না যেত, তখন তো বস এসে আমাকে ধুয়ে দিত। তখন কি তুই এসে আমার গা মুছে দিতি নাকি? তা পরের বার কখন আত্মহত্যা করতে যাবেন? গেলে আমাকে খবর দিবেন, আমিও সাথে যাব। আপনি কি আমার সাথে মশকরা করছেন? আপনার সাথে কোন দুঃখে মশকরা করতে যাব? আপনার সাথে কি আমার ফাজলামি সম্পর্ক নাকি? আপনি কি আমার শালা হন? আমাকে আর কতক্ষণ এখানে আটকে রাখা হবে? কে বলেছে আপনাকে আটকে রাখা হয়েছে? তাহলে আমাকে ছেড়ে দিচ্ছেন না কেন? এজন্যই তো আপনি কে, আপনার পরিচয়, নাম ঠিকানা জানা দরকার। এইসব তথ্য জেনে আপনার কি হবে? আপনার পরিবারের কাছে আপনাকে তুলে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আপনারা সাধারণ মানুষ পুলিশকে তো মানুষই মনে করেন না, কিন্তু দেখুন, আপনাকে আমরা নতুন জীবন দিয়েছি। এখন চাইছি পরিবারের কাছে আপনাকে তুলে দিতে, অথচ আপনি সেই তখন থেকে কোনো রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন না। আমার তো এই জগতে কেউ নাও থাকতে পারে, তখন কি আপনারা আমাকে ছাড়বেন না? ফুয়াদ যথেষ্ট ভালো ব্যবহার করেছে এই পর্যন্ত, এরপরও এই ছেলেটা মোটেই কোনো কিছুর উত্তর দিতে চাইছে না। চ্যাংদোলা করে দুটো বাড়ি দিলে ম্যা ম্যা করে সব বলে দেবে। হারামজাদা, মাঝরাতে তোর মরতে ইচ্ছা হয়েছে, পুলিশের লাঠির বাড়ি খেয়েছিস কখনো? একবার খেয়ে দেখ, মরার স্বাদ এমনিতেই উড়ে যাবে। তখন বাড়িতে গিয়ে বলবি, আহা জীবন সুন্দর, সুন্দরই বেঁচে থাকা। তুই তো গিয়েছিলে মরতে, তোর এত দ্যামক কিসের যে প্রশ্নের উত্তর দিবি না? শফিউল ইসলাম ইভান সাহেব, আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। কিসের বিপদ? বিপদের ভয় কেন আমাকে দেখাচ্ছেন? আপনি কি কোনো কিছু ভয় পান না? যে মরতে যায় তাকে ভয় দেখিয়ে কী লাভ? আপনি যে ভয় পান তার একটা প্রমাণ চাইলে আমি এখনই দেখাতে পারি। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? না, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি না, বরং বৃষ্টি ভেজা এই মাঝরাতে ছোটোখাটো একটা পরীক্ষা হয়ে যাক। পুরো রুমে সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, আশেপাশের সকল আলো নিভে গেছে, শুধু ছোট একটা নিভু নিভু মোমবাতি জ্বলছে ইভানের সামনে। তার হাত পা বেঁধে ফেলা হয়েছে, তবে মুখ কেন খোলা রাখা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এদের তো উচিত ছিল মুখও বন্ধ করে রাখা। ইভান বসে আছে ছোট্ট একটা চেয়ারে। পুলিশ অফিসার ভদ্রলোক রুম থেকে বের হয়ে গিয়েছে মিনিট 15 হবে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে পুরো রুম জুড়ে। তার ঘুম পাচ্ছে। মাঝরাত পার হয়ে প্রায় ভোর হওয়ার পথে। এক ধরনের তন্দ্রা চলে এসেছিল। হঠাৎ কানের কাছে ঘুঘু শব্দে ঘুম ভেঙে গিয়েছে।
তন্দ্রাভাব নিয়ে চোখ মেলে মোমের অল্প আলোয় ইভান পরিষ্কার দেখতে পাচ্ছে তার মুখের সামনে বেশ কিছু তেলাপোকা উঠছে। গা দিয়ে একটা টিকটিকি প্রায় মুখের কাছে চলে এসেছে। তার শরীর গুলিয়ে বমি চলে আসার মতো অবস্থা। আরেকটা তেলাপোকা ওর মাথার সামনে দিয়ে উড়ে চলে গেল। ও মা গো, আর নিতেই পারছি না, কেউ কি আছেন? সে চিৎকার করেই যাচ্ছে, কোথাও কোনো সাড়া নেই। একটা তেলাপোকা মনে হচ্ছে অনেকক্ষণ তার পায়ের পাতায় বসে আছে। শুনেছে তেলাপোকা নাকি সর্বভূক প্রাণী, এগুলো নাকি সব খায়। আচ্ছা, এই তেলাপোকাটা কি তার পায়ের মাংস খাচ্ছে? ভেবেই তার গা গুলিয়ে যাচ্ছে। বাঁচান বাঁচান, কেউ কি আছেন? ও মা গো, আর নিতে পারছি না। হঠাৎ রুমের সব আলো একসাথে জ্বলে উঠেছে। পোকামাকড়গুলো এক মুহূর্তে উধাও হয়ে গেছে। সামনের দরজা দিয়ে সেই পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে। সে খুব আস্তে আস্তে রুমে ঢুকছে। অল্প আলোয় এই অফিসারকে যেমনটা মনে হয়েছিল, পরিষ্কার আলোয় তার চাইতে অদ্ভুত লাগছে। গায়ের রং কুচকুচে কালো, বয়স খুব একটা বেশি হবে না, কিন্তু ভুঁড়ির কারণে লাগছে মাঝ বয়সেরও বেশি। খাটো শরীরে মেদভুঁড়ি হওয়া দেখতে অদ্ভুত লাগছে। ইভান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আপনি না বাঁচতে চান না? ইভানের মনে হলো হাঁফ ছেড়ে বেঁচেছে। আর কিছুক্ষণ এমন পরিস্থিতি থাকলে তাকে বমি করে দিতে হতো, কিংবা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সে এখনও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বাঁচতে না চাইলে বাঁচান বাঁচান বলে চিৎকার করছিলেন কেন? এই সবের মানে কি? কিসের মানে? এই যে রুমের মাঝে তেলাপোকা টিকটিকি ছেড়ে দেওয়া। আপনাকে তো বলেছি খুব ছোট্ট একটা খেলা খেলবো, এতেই ভড়কে গেলেন। আমি মোটেও ভড়কে যাইনি। ওহ, আপনি তো আবার ভয় পান না। এমনি এমনি ও মা গো, আর নিতে পারছি না বলছিলেন। উপহাস করছেন? না, করুণা করছি। আপনাদের মতো এ ভিতুরাই নিজেদের সাহসী দাবি করে। আপনি নিজে কি সাহসী? আমি একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার মানে কি সাহসী? আপনি খুব বেশি প্রশ্ন করছেন। এইবার যা যা প্রশ্ন করব সরাসরি উত্তর দেবেন। আর যদি না দেই, কেন দেবেন না? কেন আমি আমার ব্যক্তিগত বিষয় আপনার সাথে শেয়ার করব? আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। আপনি যদি ঠিকঠাক উত্তর না দেন, আপনাকে এই হাজতখানায় আরও অনেক দিন থাকতে হবে। আপনি কিন্তু আবারও আমাকে ভয় দেখাচ্ছেন। আজকে এই বইটি এই পর্যন্তই থাকলো। আগামী পর্বে বইটার পরবর্তী অংশ পড়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।